সন্ধ্যাবেলায় মাঠের পথটা তাড়াতাড়ি পেরোনোর চেষ্টা করে সুশান্ত। পথঘাট হালকা বৃষ্টি হয়ে ভিজে রয়েছে। ছোট থেকেই পর্যায়ক্রমে সে ঠাকুমা মা সবার থেকে শুনে এসেছে যে সন্ধ্যাবেলা 3 জায়গা মারাতে নেই, মাঠ, জলা আর জঙ্গল। জলার কথা ভাবতেই গাটা শিরশির করে উঠল সুশান্তর, কারণ একটু আগেই বৌডোবা পেরিয়ে এসেছে সে। রাস্তা নেহাত কম নয়, ভয়টাও সময় পেরিয়ে জাঁকিয়ে বসেছে। পাটাও টানছে দীর্ঘ পথের শ্রান্তিতে। আর কিছুটা পথ পেরোলেই শুরু হবে তার শ্বশুর বাড়ির গাঁ। গ্রামের মিঠো পথ আরম্ভ হতে কিছুটা স্বস্তি পেল সে। মনে মনে দুবার রঘুবীরকে ধন্যবাদ দিল কাটায় কাটায় গাঁয়ের পথ ধরিয়ে দেওয়ার জন্য। আজকে রাস্তাগুলো বড্ড বেশি শুনশান ঠেকেছে, কে জানে কেন। সময় পেরিয়ে কুপিটাও কি তেলের অভাবে ধুকছে? ডান হাতের ইলিশটা আর একটু সাবধানে নিল সে। উফ, কি কুক্ষণে যে মোহিনীর কথাখানা কানে তুললুম না। পই পই করে আমাকে বলল, ওগো সকাল সকাল থাকতে বেরিও। আর আমি কিনা সেই বেরোলাম সূর্যি পাটে বসার পর। ভাল লাগে না। আর আজকেই কানাই হতভাগা গরুর গাড়িটা নিয়ে কোথায় চলে গেছে। ইচ্ছে করে এটাকে গিয়ে আচ্ছা করে ঠেঙাই। দূর, এখন মানে মানে মোড়ল পাড়ায় গিয়ে পৌঁছতে পারলে হয়। রক্ষে করো রঘুবীর, রক্ষে। এ কি, এত রাতে ওটা কে চলেছে? আরে এ তো কোনো স্ত্রীলোক মনে হচ্ছে। ভয় পেরিয়ে সুশান্তর মনে এবার কৌতূহল জাগল। ভর সন্ধ্যা পেরোতে চলেছে, এই সময় কোন স্ত্রীলোক কাটা বটতলা পেরোয়? গ্রামে গঞ্জে কোনো মেয়ে মানুষ তো এত আধারে একা রাস্তা চলে না। তার বাড়ির সাথে তো আর পুরো গ্রামের তুলনা চলে না। বাড়ির তীব্র আপত্তি সত্ত্বেও শ্বশুর বাড়ি কাছে রেখেই বিয়েটা করেছিল সে। দেখে শুনে বিয়ে হলেও সুশান্ত জানত মোহিনী ওরফে তার স্ত্রী বরাবরই একটু আদুরে ধাঁচের। বিয়ের প্রথমেই মোহিনীর দাবি ছিল বাপের বাড়ি যাওয়া নিয়ে আপত্তি জানালে চলবে না। আধুনিক মনস্ক সুশান্ত তার বউয়ের বাপের বাড়ি যাওয়া নিয়ে অশান্তি করেনি কোনো কালেই। অবশ্য বাড়িতে কম অশান্তি পোয়াতে হয় না মোহিনী আর সুশান্তকে এই নিয়ে। একে কাজের ক্ষেত্রে অত্যাধিক চটপটে নয় সে, তারপর আবার একটি কন্যা সন্তান হয়েছে তাদের। উঠতে বসতে মোহিনীকে এই নিয়ে কথা শোনায় শাশুড়ি থেকে ননদ সবাই, কিন্তু সুশান্তর ভালোবাসায় সব কিছুই ভুলে থাকে সে। শ্বশুরবাড়ি কাছে হওয়ায় সমস্ত রাস্তা হাতের চেটোর মতো চেনে সে। এই গ্রামের আঁচ ধাঁচ সবই চেনে সে। এই গ্রামে প্রায় রাতের বেলাতে কোনো মেয়ে বটতলা পেরোয়, এ তো হওয়ার কথা নয়। সুশান্ত এবারে হাঁক পাড়ে। এই যে শুনছেন, আপনি কে? এত রাতে এই পথে কোথায় চলেছেন? এই জায়গাটা অতটা ভালো নয়। আপনার বাড়ি কোন দিকে? শুনছেন? এই যে। এত অবধি বলেই মনে মনে জিভ কাটে সুশান্ত। এতটা না জিজ্ঞাসা করলেও হতো। মনে মনে সে ভাবে এখনো গ্রামেগঞ্জে পরপুরুষের সাথে কথা বলতে এমনি কুণ্ঠাবোধ করে ভদ্রঘরের মেয়েরা, তাও আবার রাত হতে চলল। কিন্তু মনে মনে ঠিক করে যতই হোক একজন মেয়ে মানুষ তো, তারও দায়িত্ব বর্তায়। দূর থেকেই মেয়েটিকে পাহারা দিয়ে গন্তব্যে পৌঁছে দেবে সে। ধীরে ধীরে মেয়েটির পিছনে এগোতে থাকে সে, কিন্তু মেয়েটি অসম্ভব গতিতে এগিয়ে যাচ্ছে। সুশান্ত প্রায় ঘেমে উঠল তার সাথে তাল মিলিয়ে হাঁটতে গিয়ে। কিন্তু এ কি, মেয়েটি তো তার শ্বশুরবাড়ির সামনেই এগোচ্ছে, কিন্তু এখানে সব বাড়ির লোকই তো তার চেনা জানা, কিন্তু একে তো ঠিক ঠাহর করতে পারছে না সে। হঠাৎ বিদ্যুৎ বেগে সেই মহিলা মোহিনীর বাড়িতেই ঢুকে পড়ে। সুশান্ত একটু হক চকিয়ে গেলেও পর মুহূর্তেই
হতভম্ব ভাবটা কাটিয়ে তড়িঘড়ি ঢুকে পড়ে শ্বশুরবাড়ির উঠোনে। কিন্তু কোথায় কে? কেউ তো নেই সামনে। ঘরের সামনে দাওয়ায় 4 জন বসে আছে চেয়ার পেতে। সুশান্ত একটু চমকে গেল। পথশ্রান্তিতে অনেক সময় মানুষ ভুল দেখে বটে, কিন্তু তা বলে এতটা ভুল দেখার তো ছেলে নয় সে। সুশান্ত ঢুকতেই 4 জনেই উঠে দাঁড়ালো। একজন ক্ষুদে মানুষ দৌড়ে এলো বাবা বাবা বলে। সে আর কেউ নয়, মোহিনী আর সুশান্তর একমাত্র কন্যা কুসুম। শাশুড়ি তড়িঘড়ি ঘরে ছুটলেন জামাইকে বরণ করার জিনিসপত্র আনতে। এদিকে মেয়েকে কোলে তুলে নিয়ে সুশান্ত জিজ্ঞাসা করল, এই শোনো, এইমাত্র দেখলাম একজন মেয়ে মানুষ তোমাদের বাড়িতে ঢুকলো। কোনো কুটুম এসেছে নাকি গো? মোহিনী অবাক হয়ে উত্তর দিল, মেয়ে মানুষ? কই, কেউ তো আসেনি তোমার আগে, তুমি এইমাত্র ঢুকলা। সুশান্ত পরিবেশ যাতে ভারী না হয় তার জন্য কথাটা চেপে গেল। মোহিনী এক হাত ঘোমটা টেনে অভিমানী সুরে জিজ্ঞাসা করল, হ্যাঁ, এত রাত বিরেতে লোকে বুঝি সৌর বাড়িতে আসে আজকের দিনে? মোহিনীর মা কাবেরী দেবী ধমকের সুরে বললেন, এত কথা কিসে তোর এখন বুঝি না বাপু। আগে জামাই বাবা এলো কোথায় একটু জিরোতে দিবি, জল বাতাসা দিয়ে বাতাস করে আগে শরীরটাকে ঠান্ডা করবি। তা না, হিসাব কিতাব নিয়ে বসেছে বাবার মাথাখানা খেতে। কি কেন দেরি হয়েছে? উফ বাবা রে বাবা, আর পারি না। ও কি তোর মতো ঘরে বসে থাকবে নাকি? কাজ ছিল বলেই তো দেরি হয়েছে নিশ্চয়ই। শিগগিরই জল বাতাস আর হাত পাকাটা নিয়ে আগে, আর আসনটা আনতে ভুলিস নি। আগে জিরিয়ে নিক খানিক, তবে খাবার সাজিয়ে বেড়ে আনবি। যা জাগে যা। সুশান্ত শশক ব্যস্ত হয়ে বলে, আহা, না না মা, ব্যস্ত হবেন না, পাখা লাগবে না, এমনিতেই খুব সুন্দর ঠান্ডা পরিবেশ। আপনি বরং আমাকে এক গ্লাস জল খাওয়ান। তা কি বললে হয় বাবা, তুমি হলে জামাই মানুষ, এতটুকু করা তো আমাদের বিধান কর্তব্য গো বাবা, বিশাল কর্তব্য। অগত্যা বউয়ের হাতে সাজানো বাতাসা জল খেয়ে, শাশুড়ি মায়ের হাতে পাখার হাওয়া খেয়ে আদতেই সুশান্তর শরীর জুড়িয়ে গেল। তুমি বাবা একটু তোমার সৌর মশাইয়ের সাথে কথা কও, আমরা একটু তোমার খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ, খেয়ে এত দেরি করে এলে তোমার একটু ভালো মন্দ খাওয়াবো, সে কপাল কি আর আমার আছে? এই যে দেখেছেন, আপনাকে বারবার বলছি আপনি ব্যস্ত হবেন না। আপনি বরং 2টো ডাল ভাত আর একটা ভাজা করে দিন। খিদের পেটে এই অমৃত। দয়া করে এর থেকে কোনো বেশি আয়োজন করতে যাবেন না এত রাতের বেলা। কথাটা বলেই ফিক করে হাসে সে। সে বিলক্ষণ জানে তার শাশুড়ি এই পায়ে পড়ার কথা শুনলে অস্থির হয়ে ওঠে। এবারেও কিন্তু তার ব্যতিক্রম হলো না। বাবা কি বলছো? ছি 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 বাবা ছি, তুমি জামাই মানুষ, এসব কথা কইলে নরকেও কি ঠাঁই দেবে আমায় ভগবান বলো? তুমি একটু রসো, আমরা যাই গে। অনেকক্ষণ ধরেই শ্বশুর বাড়িতে ঢোকার আগের ঘটনাটা নিয়ে খুঁতখুত করছিল সুশান্ত, কিন্তু পুরো খুলে বলে উঠতে পারেনি। মোহিনী হাসি মুখে এসে বলল, হ্যাঁ, তুমি যে ইলিশ মাছটা এনেছো না, মনে হয় ওতে ডিম হয়েছে গো। মহিলাদের এই হলো একটা বৈশিষ্ট্য, ছোট ছোট জিনিসেও তারা এত খুশি হয়ে পড়ে যে বলার মতো নয়, তাও যদি আবার মোহিনীর মতো মেয়ে হয়। এটুকু কথা বলেই মোহিনী ঘোমটা টেনে আনন্দে রান্নাঘরের দিকে চলে যায়। কুসুম দাওয়ার বসে নিজের মতো খেলতে ব্যস্ত হয়ে যায়। সুশান্ত একটুখানি বাইরের দিকে গেল। এরই মাঝে ভুবন অর্থাৎ সুশান্তর শ্বশুর আসেন তার সামনে। বাবা জীবন, তুমি যে শহরে গিয়ে চুরুট ধরেছ তা আমি জানি। সে নিজের কম বয়সে ও বস্তু আমিও ধরেছিলাম, কিন্তু এখানে তো তা পাবো না। বরং ঘরে এসো তামাক সাজাই।
সুশান্ত খানিক লজ্জা পায়। আরে না না, এ বাবা, কি যে বলেন আপনি! ওই কলকাতায় থাকাকালীন একটু একটু, বেশি নয়, এই মানে এই মোহিনী আপনাদের বলেছে না এইসব? কি যে করে না মেয়েটা, পেটে কোনো কথা থাকে না ওর। আর লজ্জা পাচ্ছ কেন বাবা? আমি তো তোমার বাবার মতোই। তবে তোমাকে কিন্তু এখানে প্রথম টানটা দিতে হবে। তুমি শহরের ছেলে হলেও গ্রামে এখনো এই নিয়মই বহাল আছে যে একই ঘরে শ্বশুর আর জামাই থাকলে তামাকের প্রথম টান কিন্তু জামাইকেই দিতে হয়। বড় বিব্রত হয় সুশান্ত। এই গ্রামের কিছু নিয়ম তাকে বড় লজ্জা দেয়। অবশেষে তামাকে দুটান দিয়ে গল্প শুরু হয় তাদের। ভুবন অনেকক্ষণ ধরেই খেয়াল করছেন যে সুশান্ত বড্ড উসখুস করছে কিছু বলার জন্য। বাবা, তুমি কি কিছু বলবে? অনেকক্ষণ ধরেই তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা চিন্তা করছো। না মানে বাবা, আপনাদের বাড়ি ঢোকার মুখে দেখলাম একজন স্ত্রীলোক ওই ওই বটতলা থেকে এই বাড়ি অবধি এসে বাড়ির ভেতরেই ঢুকলো, কিন্তু তারপর তাকে আর দেখতে পেলুম না। কিন্তু এখন তো তুমি এলে বাবা, আর তো কেউ তোমার আগে আসেনি। আচ্ছা বাবা, মোহনকে তো দেখছি না, ও কোথায়? বব ঘুরের কথা আর বলো না বাবা। কত বলি যে তুই ব্রাহ্মণ বাড়ির ছেলে, সারাটা দিন টই টই করে না ঘুরে একটু পুজো আচ্চায় তো মন দিতে পারিস, তা নয় রাত দিন এদিকে ওদিকে ঘুরে বেড়ানো। আপনি বরং মোহনকে একটা বিয়ে দিন বাবা, দেখবেন একবার বিয়ে হয়ে গেলেই সংসারে মন বসবে, হিতুও হবে। এর উত্তরে ভুবন হেসে কিছু বলতে চাচ্ছিলেন, তবে তার মুখের কথা মুখেই রইল। ঘরের দাওয়ায় উঠে এসেছে মোহন তথা মোহিনীর একমাত্র আদরের ভাই। সর্বদা একমুখ হাসি লেগেই আছে তার। চোখ দুটো ধারালো কিন্তু সাগরের মতো গভীর, পেশিবহুল শরীর সর্বদাই চঞ্চল। মোহন ঘরে ঢুকে হা হা করে উঠে জামাই দাদাবাবুর পায়ে হাত ছোয়ালো। একটু গম্ভীর ও রাগী স্বরে সে বলল, তোমরা বলবে না আজকে জামাই দাদা আসবে? ছি ছি, আমি এত রাত অব্দি বাইরে। আহা ভায়া, ব্যস্ত হয়েও না, তুমি বরং হাত পাটা ধুয়ে এসো চল, তারপর শালা জামাইবাবু মিলে জমি আড্ডা দাও। আপনি কিছু খেয়েছেন? দেখো কাণ্ড, এত রাত হতে গেল। এই মতাবস্থায় ঘরের বাইরে আসেন কাবেরী দেবী ও মোহিনী। কাবেরী দেবী বলে ওঠেন, থাক বাবা থাক থাক, আর উতলা হতে হবে না, বড় কাজের লোক এইছে আমার। আনন্দের চোটে ছুটে আসে মোহিনী। কি রে ভাই, দিদির কথা মনেও পড়ে না বল? সেই সকালে এসেছি বাড়িতে, আর তোর এখন আসার সময় হলো? সারাদিনটা কই থাকিস? অভিমানী সুরে মোহিনী শেষ কথাটা বলে মুখ ঘোরালো, হয়তো গলা চাপা কান্নাটাকে লুকোনোর জন্য। মোহন এসে দিদির গালে চুইয়ে পড়া চোখের জল মুছিয়ে হাতটা ধরে বলে, দিদি, আমি বাউন্ডুলে নই রে। সময় মতো দেখবি তোর ভাই সমাজের জন্য ঠিক কি কি কাজ করে। আর সত্যি খেয়াল ছিল না যে এই বছর এত দেরিতে জামাই ষষ্ঠী পড়েছে। আলতো করে ভাইয়ের কান ধরে মোহিনী বলে ওঠে, একেবারে পাকা বুড়ো হয়েছে আমার, এবারে তোর বিয়েটা দিতেই হয়। প্রচ্ছন্ন লজ্জা মেশানো ক্ষুব্ধ গলায় মোহন বলে, আহ দিদি, কি হচ্ছে? সবাই আছে তো? শ্বশুর ও জামাই দুজনেই ফিক ফিক করে হেসে ওঠে। কাবেরী দেবী এবার বলে ওঠেন, অনেক কথা হয়েছে, এবার এসো সবাই খেতে বসো, রাত কম হয়নি কো। জামাই বাবার শরীরটা মাথায় রেখো সবাই, বাবা জীবন কিন্তু অনেকটা পর হেঁটে আইছে।
হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। এই ওঠো ওঠো সবাই, আগে খাবারের পাতের সামনে সবাই বসো, পরে সব কথা হবে। খাবারের আয়োজন দেখে বিস্মিত হলো না সুশান্ত। প্রথম প্রথম যদিও খুব হতো, তবে এখন আর হয় না। খাবারে সাদা ধোয়া ওঠা ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলু পোস্ত, চিংড়ির মালাইকারি, খাসির মাংস এবং সুশান্তর আনা ডিম পোড়া ইলিশ মাছের সর্ষে ইলিশ, ঘরে পাতা মিষ্টি দই, টমেটোর চাটনি। মনে মনে প্রণাম ঠোকে সে শাশুড়ি মাকে। এই বয়সে একজন কি করে পারে এত তাড়াতাড়ি এত কিছু করতে? রাতে ঘরের মধ্যে শুয়ে আছে সুশান্ত ও মোহিনী। অন্য ঘরে দাদু দিদার সাথে ঘুমোচ্ছে কুসুম। মোহন পাশের ঘরে শুয়েছে আজকে। ছেলেটা খুব বড় মনের, কেউ কিছু চাইলেই হাসতে হাসতে দিয়ে দেয়। নিজের ঘরটা প্রতিবার জামাইবাবু আর দিদিকে ছেড়ে দিয়েছে সে। সুশান্তর কিন্তু চোখে ঘুম নেই। সন্ধ্যাবেলার ঘটনাটা সে ভুলতে পারছে না। এক নাগারে ঝিরঝিরে বৃষ্টির আওয়াজ আসছিল। এতক্ষণে তা থেমেছে। হঠাৎ ক্ষীণ শব্দে কান খাড়া হয়ে যায় সুশান্তর। একটা কিছু ভাঙার আওয়াজ কানে আসছে। এটা তো হাড় চিবোনোর আওয়াজ। এই আওয়াজটা তো কুকুরের মাংস খাওয়ার সময় হয়, কিন্তু এত রাতে এই আওয়াজ আসছে কোথা থেকে? পা টিপে টিপে ঘর থেকে বেরোয় সুশান্ত। সন্ধ্যাবেলার ভয়টা আবারও তার উপর চেপে বসে। তার মনে হয় কোনো অলৌকিক ঘটনার সম্মুখীন হবে সে। সে ভাবে এই মুহূর্তে যা দেখার একাই দেখবে সে। বউকে জাগানোর কোনো রকম দরকার নেই। এমনিতেও ভীতু মানুষ মোহিনী। রাতের বেলা একা কোথাও যেতে চায় না। সেখানে রাতের বেলা হাড় ভাঙার আওয়াজ শুনলে হয়তো এক্ষুনি কান্নাকাটি শুরু করবে। ধীরে ধীরে আওয়াজের উৎস স্পষ্ট হলো তার কাছে। রান্নাঘর থেকে আওয়াজটা আসছে না, কোনো কিছু ভেঙে খাওয়ার আওয়াজ হচ্ছে। যেন কোনো কুকুর বা অন্য কোনো প্রাণী কাঁচা মাংস, হাড় জাতীয় কিছু চিবোচ্ছে। ও কিসের আওয়াজ? ঘরে কি শিয়াল কুকুর ঢুকলো নাকি? না, যাই তো একবার দেখে আসি। মনে মনে বলল সুশান্ত। ধীর পায়ে আন্দাজ মতো রান্নাঘরের দিকে এগোলো সে। দরজার পাল্লাটা আধ খোলা। তবে কি মোহিনী দরজার পাল্লা লাগাতে ভুলে গেছিল? না, তা তো হওয়ার কথা নয়। একটু আদুরে হতে পারে সে, তবে ভুলে যাওয়ার লোক নয়। অন্ধকারে চোখ শোয়াতে সময় লাগে তার। রান্নাঘরে উকি মারে সে, আর সেই সঙ্গে ভেতরের দৃশ্য দেখে তার হৃৎপিণ্ডটা লাফ দিয়ে ওঠে। এই বর্ষামুখর ঠান্ডা পরিবেশেও শরীর ঘামতে শুরু করে সুশান্তর। তার চোখ অন্ধকারে সয়ে যেতে দেখতে তার মোটেও অসুবিধা হচ্ছে না। রান্নাঘরে ও কে বসে আছে? সারা শরীরে পাক ও শ্যাওলা লেগে আছে। চুল যেন হেলে সাপের দল। সারা শরীর বেয়ে জল পড়ছে টপ টপ করে। হাত পা কি কোনো সুস্থ মানুষের অত সরু হয়? নখগুলো বাঁকানো, অনেকটা পেঁচার মতো, তবে আকৃতিতে বেশ বড়। মুখ দেখা যায় না, তবে তার ভয়াবহতা সহজেই আন্দাজ করা যায়। আর ওর হাতের নখে ওগুলো কি গাঁথানো আছে? কচি খাসির মাংসের টুকরো। আর পাশে ওটা কি পড়ে? মাছের মাথার কিছু অংশ না? অস্ফুট একটি ছোট মুখ চাপা আওয়াজ বেরিয়ে আসে সুশান্তের মুখ থেকে। ধীরে ধীরে ঘুরে যায় সেই ভয়ানক মূর্তির মুখ। এ কি বিভৎসতা! মুখ কোথায়? এ তো কাদা চাপা পড়া এক ভয়ানক প্রেত প্রতিচ্ছবি। মুখ বলতে ভাঙা চোয়াল, চোখের জায়গায় ওই পাংশুটে সবুজ মণির মতো ওটা কি? চোখ! সারা মুখ জুড়ে জিঘাংসা ফেটে পড়ছে। পেতনি,
এবারে খিলখিল করে হেসে উঠে দাঁড়ালো। এবং ধীরে ধীরে সুশান্তর দিকে এগিয়ে যেতে শুরু করলো। সুশান্তর মনে হলো এটাই তার জীবনের শেষ পরীক্ষণ। ভয়ে সে চোখ বুজে ফেলল। পা দুটিকে কে যেন মাটির সাথে গেঁথে দিয়েছে, গলা অসাড় হয়ে এসেছে। শেষ মুহূর্তে বুঝি এমনই হয়। চোখ পুরোপুরি বোঝার আগের মুহূর্তে সে দেখল পেতনি একটি নীল আলোর ছটায় ছটপট করতে করতে মিলিয়ে গেল। অজ্ঞান হওয়ার ঠিক আগের মুহূর্তে কারোর একটি বুকের উপর ভর দিয়ে শুয়ে সে দেখল তার একমাত্র শালক তাকে বুকের উপর শুইয়ে মিটিমিটি হাসছে। সকালে উঠে নিজেকে পূর্বের মতো ঘরে শোয়া অবস্থায় আবিষ্কার করল সুশান্ত। সকালেই হুলস্থুল কাণ্ড বাধত যদি না মোহন সুশান্তকে চোখের ইশারায় কোনো কিছু বলতে না করত। সুশান্ত ভাবল আজকে মোহনের সাথে কালকের রাতের ঘটনা এবং সন্ধ্যাবেলার ঘটনা সম্পর্কে আলোচনা করবে। তার মনে হলো মোহনই পারে এর সঠিক প্রতিকার করতে। গ্রামে এক ভয়ঙ্কর প্রেতের ছায়া অভিশাপের মতো নেমেছে, যা গোটা গ্রামকে তছনছ করার জন্য যথেষ্ট। সকালবেলা আলোচনার সমস্ত পরিকল্পনা পণ্ড হয়ে গেল, কারণ স্নানঘর থেকে বেরিয়ে আসার পর সুশান্ত দেখে যে মোহন ঘরে নেই। মোহিনীর খবর অনুসারে মোহন নাকি সকালবেলায় কোথাও কিছু জিনিস সংগ্রহ করার জন্য বেরিয়ে গেছে। সুশান্ত ভাবল ঘরে পুরোপুরি বসে না থেকে গ্রামের এপাশ ওপাশটা একটু হেঁটে দেখা যাক। যদিও গ্রামের বেশিরভাগটাই সে চেনে, তবুও তার মনে হলো একটু হেঁটে হেঁটে কিছু জিনিস দেখা দরকার তার নিজেরও। সবটুকু না বুঝলেও সুশান্ত এতটুকু বুঝতে পেরেছে মোহন আর যাই হোক আর 5টা সাধারণ যুবক ছেলের মতো বাউন্ডলে নয়। মোহনের বিশেষ কোনো ক্ষমতা রয়েছে, নয়তো কালকে রান্নাঘরে থাকা সেই ভয়ঙ্কর পেতনিকে এক মুহূর্তের মধ্যে ধরাশায়ী করা সাধারণ মানুষের কর্ম নয়। যদিও মোহনের মতো ক্ষমতা সুশান্ত ছিটে ফোঁটাও নেই, তবুও খালি চোখও অনেক সময় মানুষের বিপদে আপদে অনেক সাহায্য করাই যায়। হাঁটতে হাঁটতে মোহন কাটা বটতলার সামনে এসে পড়ল। কিছু লোক সেই সময় বটতলার নিচে জায়গাটি পরিষ্কার করে সেখানে বসে গল্প করছিল। এদের মধ্যে একজনকে খুব ভালো করে চেনে মোহন। গ্রামের দৌর্দণ্ড প্রতাপ মোড়ল হিসেবে একসময় তার খ্যাতি ছিল আশেপাশের আরও 4টে গ্রামে। বাঘে গরুতে তার দাপটে জল খেত একই ঘাটে, এমন ধরনের কথা প্রচলিত ছিল। যেমন জনদরদি তেমনি বজ্রকঠিন ছিল তার চরিত্র। যদিও সেসব জমিদারবাবু বেঁচে থাকাকালীন সময়কার কথা, এখন তার 3 কাল গিয়ে 1 কাল ঠেকেছে। নিজেও আর গ্রামের প্রধান মোড়ল নয়, তবে বয়সের ভার শরীরে বিশেষ পড়েনি। ভদ্রলোকের নাম নরেন্দ্রমোহন ঠাকুর। সুশান্ত আড্ডার সামনে গিয়ে নরেন্দ্রমোহন ঠাকুরকে উদ্দেশ্য করে প্রণাম জানায়। নরেন্দ্রমোহন ঠাকুর সুশান্তর বাবার পূর্ব পরিচিত এক বন্ধু। সে সূত্রে সুশান্তকে ভালো করেই চেনে সে। সুশান্তকে প্রতি বিনিময়ে বলে, কি বাছা, ভালো আছো তো? সুশান্ত উত্তর দেয়, হ্যাঁ কাকাবাবু, ভালো আছি। আচ্ছা কাকাবাবু, বলছি আপনার সাথে দুটো দরকারি কথা ছিল, একটু এদিকে উঠে আসবেন? তা বাবা, তুমি সামনে থেকে একটুখানি ঘুরে আসো, আমি দুটো জরুরি কথা সেরে এক্ষুনি তোমার কাছে আসছি। আচ্ছা কাকাবাবু বলে রওনা দেয় সুশান্ত। দিনের আলো খটখট করছে আজকে, তবে গরমের তীব্রতা খুব একটা বেশি নেই। মাঠের ওপর দিয়ে যেতে যেতে সুশান্ত ভাবল যে বউডোবা জলার সামনে গেলে কেমন হয়। সেখানে বসার জায়গাও দুটো রয়েছে, গিয়ে কিছুক্ষণ ভাবাও যাবে কালকের ঘটনাগুলো নিয়ে। সারা গ্রামে বাঁধানো ঘাট বলতে ওই একটাই বউডোবা জলা, তবে অযত্নে
দিন দিন এই জলাটি আস্তে আস্তে কচুরিপানায় ভরে যাচ্ছে। জলার সামনে দিয়ে যেতে যেতে কালকেও তার সারা শরীর শিরশির করছিল। সাধারণত এখানে কেউ এখন আর জল ভরতে আসে না। শোনা যায় এককালে এই গ্রামের জমিদার গ্রামের বউদের নাইবার জন্য এবং কাপড় কাচার মতো বিভিন্ন কাজ করার জন্য সুন্দর করে বাঁধিয়ে দিয়েছিলেন এই জলাটি। তবে পরবর্তীকালে কিছু ভয়ানক কারণে এই জলাটি শুধুমাত্র গ্রামের বউরাই নয়, গ্রামের ছেলে বউ বুড়ো নির্বিশেষে সকলেরই ব্যবহার করা বন্ধ করে দেয়। সেই পুরনো অতীত কিছুটা জানা আছে সুশান্তর। পুরো ঘটনাটা যদিও গ্রামের মানুষদের কাছে আজও ধোঁয়াশা, তবুও কিছু লোকের মুখে শোনা যায় জমিদারের বাঁধানো ঘাটে সমস্ত মহিলাদের অবাধ যাতায়াত থাকলেও প্রভেদ নিষেধ ছিল চারালির। লোকমুখে গ্রামের মধ্যে এই নামেই পরিচিত ছিল সে। জাতিতে ছিল সে চণ্ডালিনী। কোনো গ্রীষ্মের এক ভয়ঙ্কর তাতানো দিনে তৃষ্ণায় কাতো সেই মেয়ে পুকুর থেকে আজলা করে দুঢোক জল খেয়েছিল। দোষ ছিল তার এইটুকুনি। পরের ঘটনাটি যতটা না হৃদয় বিদারক, তার চেয়েও বেশি অপমানজনক। পুকুর শোধন থেকে শুরু করে পুজো সবকিছুই হয়েছিল তার সামনেই। গ্রাম শুদ্ধ লোকের জুতোর বাড়ি খেয়েও তার কপালের দুর্ভাগ্য ঘুচল না। সারা গ্রাম থেকে ত্যায্য হলো সে। কোনো দোকান বাড়ি থেকে খাবার পণ্যটুকু কেনারও অধিকার থাকলো না তার। তাও সইত সে, যদি না শেষের ঘটনা ঘটত। গ্রামের প্রধান গোছের কিছু লোক জমিদার বাবু অনুপস্থিত থাকার সুবিধায় এমন একটি ঘৃণ্য কাজ করে যাতে নিজের প্রাণ ত্যাগ করে সে। কোনোদিনও সর্বব্যবহারের জিনিস চারালি ব্যবহার করা তো দূর, চোখ তুলে সেটির দিকে তাকানোর সাহসও যাতে না করে সেই কথা মনে রাখানোর জন্য শাস্তিস্বরূপ তার সমস্ত মাথা কামিয়ে মাথায় ঘোল ঢেলে গাধার উপর উল্টো করে চাপিয়ে সারা গ্রাম ঘুরিয়ে তাকে গ্রামের বাইরে তার কুটিরের সামনে ছুঁড়ে ফেলে দিয়ে আসা হলো। শোনা যায় পরবর্তীকালে জমিদার মশাই এই ঘটনায় ক্ষুব্ধ হলেও মানুষের রোষের মুখে তিনিও কিছুই করতে পারেননি। মেয়ে মানুষের হয়তো এত অপমান সয় না। শোনা যায় তার দুদিন বাদেই এই কাঁটা বটতলাতেই গলায় দড়ি দিয়ে মাঝরাতে আত্মহত্যা করে সে। জমিদার বাবু তার ঠিক 8 দিনের মাথায় হৃদরোগে মারা যান। জমিদার গিন্নিও বেশি দিন বাঁচেননি এর পরে। কোনো সন্তান না থাকায় গ্রামের পুরো শাসনভার এসে পড়ে মোড়লদের হাতে। এই মন খারাপ করে দেওয়া ঘটনার ঠিক 2 মাস বাদেই নেমে এলো এক ভয়ের করাল ছায়া। জলার সামনে কোনো লোক, প্রধানত কোনো স্ত্রী যাদের কোনো সন্তান নেই, এমন সমস্ত স্ত্রী লোকেরা ঘাটের কাছে এলেই কোনো জাদু বলে তারা পা পিছলে ঘাটে পড়ে যেত এবং সাঁতার জানা সত্ত্বেও তলিয়ে যেত জলে, এবং কিছু সময় বাদেই তাদের ছিঁড়ে খুবলে খাওয়া দেহ জলের উপর ভেসে উঠত। কয়েকদিন বাদেই শুরু হলো ছেলেদের ওপরেও একই জিনিস। গ্রামের ডাকা বুকো লোকেরাও ওই লাশ দেখে চোখ বুজে ফেলত। কারোর হয়তো সারা মুখের মাংস ছিঁড়ে খেয়েছে, কারোর আবার প্রবল আক্রোশে হাত পা ছিঁড়ে নেওয়া হয়েছে, কারো নাড়ি ভুড়ি ছিঁড়ে খুবলে খেয়েছে কেউ। জলাতে যে কোনো কুমির আসবে সে সম্ভাবনাও নেই। পাশের গ্রাম থেকে ওঝা ডাকিয়ে সমস্ত জলা গণ্ডি দিয়ে ব্যবহার বন্ধ করা হলো। তবে থেকে আর কোনো উৎপাত নেই। জলার পাশে এসে বসাও যায়, তবে গ্রামের বেশিরভাগ মানুষ সেই সুবিধাটুকু যথাসম্ভব এড়িয়ে চলে। পুরনো এসব কথা ভাবতে ভাবতে জলার দিকেই এগোচ্ছিল সুশান্ত। মাঠের পর থেকে জলার শেষ অবধি পুরো জায়গাটায় এক অদ্ভুত অস্বস্তি কাজ করে। দিনের বেলাতেও অস্বাভাবিক রকম নিস্তব্ধ হয়ে থাকে এই জায়গাটা। গাটা কেমন যেন শিরশির করে উঠল সুশান্তর। তার মন কেমন যেন আচ্ছন্ন হয়ে যাচ্ছে। তার বড্ড ইচ্ছা করছে ওই কালো শ্যাওলা মাখা কচুরিপানা বুকে ধরা জলার কালো গভীর জলার নিচটা দেখতে। কীরকম হয় ওই জগৎটা, কেউ কি তাকে ডাকছে? এগোতে শুরু করলো সুশান্ত।
একটা সিঁড়িতে সবে পা দিয়েছে। তখনই খুব চেনা একজনের গলা বড্ড ক্ষীণ হয়ে প্রবেশ করল তার কর্ণকুহরে। এক বলিষ্ঠ ভারী হাত তার কাঁধে এসে চেপে বসেছে। সম্বিত ফিরল তার। এ কি, কোন নরকের দিকে পা বাড়াচ্ছিল সে? পিছনে ঘুরে দেখল মোহন তার বরাবরের চওড়া হাসিমুখ নিয়ে তার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। পিছনে ঘর্মাক্ত অবস্থায় দাঁড়িয়ে আছেন নরেন কাকা, ওরফে গ্রামের প্রাক্তন প্রধান মোড়ল নরেন্দ্র মোহন ঠাকুর। তবে তার গলায় ক্ষীণভাবে সুশান্তর কানে ঢুকেছিল। গ্রামের প্রধান মোড়ল হল বিশম্বর। দূর থেকে সেই বিশম্বরকেই চোখে পড়ল সুশান্তর। এই লোকটিকে কোনো কালেই ভালো লাগেনি সুশান্তর। কেমন জানি ধূর্ত ধাঁচের লোক। শুম্ভ নিশম্ভ বিশম্বরের দুই চেলাও তারই পিছন পিছন আসছে। শেয়ালের মতো পুরো ঘটনা এক ঝলকে দেখেই সে মন্তব্য করল, তা সুশান্তবাবু, বলি যাচ্ছিলেন কোথায়? বাড়িতে মেয়ে বউ থাকা সত্ত্বেও মনে বড় বেদনা নাকি, হ্যাঁ? যে শেষমেশ ওই পৌরবার দিকে যাচ্ছেন? বলেই খ্যাক খ্যাক করে হেসে উঠলেন তিন মূর্তি। এবার হেসে উত্তর দেয় মোহন নিজেই। না মোড়ল মশাই, মনের দুঃখে নয়, শয়তানের শিকারের ফাঁদে পা দিতে যাচ্ছিলেন। দাদাবাবু, আমি আর নরেন জেঠু এসে পড়ায় সে হতে দিন। কিন্তু আপনি এটা বুঝলেন না, এটা তো বোঝার কথা আপনার। একে ব্রাহ্মণ বাড়ির ছেলে, তার ওপর পেশিবহুল শরীরে এই যুবক বয়সেই দুই হাতির জোর ধরে যেন সে। কিছু চেয়েও করতে পারে না বিশম্বর। মোহিনীর বিয়ের আগে বিরক্ত করার অপরাধে পূর্ণবয়স্ক 3 লাঠিয়ালের হাত পা ভেঙে দিয়েছিল সে। সারা গ্রাম জানে মোহনের অদ্ভুত দৈহিক শক্তির কথা। বিশম্বরের এক চেলাও তার ডান দিকের এক হাত হারিয়েছিল মোহনের কাছে চর খেয়ে। রাগে ফুঁসে উঠে দাঁত কর্মর করে সে বলে ওঠে, বামুনের পো, বড্ড বেড়েছিস তুই। দাঁড়া, তোর টানা আমি ছাড়বো। দাঁড়া। হন হন করে হাঁটা দেয় 3 শেয়াল। উঠে আসুন দাদাবাবু। ভাগ্যিস নরেন জ্যাঠা চিৎকার করে আপনাকে ডাকলো, নয়তো কি সর্বনাশ হতো বলুন দেখি। সোমেশ্বর রক্ষা করেছেন। কি করছিলে বাবা? তোমায় বললাম একটুখানি হেঁটে আসো, আর তুমি কি না এখানে? উফ, কি সাংঘাতিক! কত ডাকলাম তোমায়, বাবা সুশান্ত, বাবা সুশান্ত বলে। জানি না কাকাবাবু, আমার আমার মনে হলো ওই জলের গভীর থেকে কেউ যেন আমায় ডাকছিল। আমার নিজের মন, নিজের শরীর আমার নিজের বশে ছিল না। দাদাবাবু, সমস্ত ঘটনা বটতলার নিচে বসে আলোচনা করব। কোনো ঘটনা যেন দিদি, বাবা বা মা কেউ আপাতত না জানতে পারে। জেঠু, আপনিও আসুন, আলোচনাতে আপনাকেও দরকার। সমস্ত ঘটনা কাল সন্ধ্যা থেকে যা যা দেখেছে সব খুলে বলল সুশান্ত। সব শুনে চিন্তিত মুখে বলে ওঠে নরেন্দ্র মোহন, কি সাংঘাতিক ঘটনা সুশান্ত! এর প্রতিকার কি হবে বাবা মোহন? কাল রাতে সন্দেহ হয়েছিল সুশান্তর, আজকে আরো গভীর হলো তা। নরেন কাকা তার নিতান্তই হাঁটুর বয়সী একটি ছেলের কাছে বিপদের প্রতিকার খুঁজছেন। সরাসরি এবারে সে মোহনকে জিজ্ঞাসা করে, এই মোহন, তুমি সত্যি করে বলো তো ভাই, তুমি সারাদিন কোথায় থাকো? তোমার মধ্যে কিছু অদ্ভুত শক্তির নমুনা আমি কাল রাতেই দেখেছি। দৈহিক শক্তি ছাড়াও তোমার মধ্যে যে অন্য কিছু শক্তি আছে তা আমি বুঝতে পেরেছি। তুমি আমার কাছে লুকিয়ে যাচ্ছ। তুমি বলো মোহন, আমাকে বলো। কাকাবাবু, আপনি আমাকে দয়া করে বলুন অন্তত। আমি জানি মোহনের কাণ্ড কারখানা আপনার অজানা নয়। মিটিমিটি হেসে ওঠেন এক পৌর ও এক দীর্ঘদেহী যুবক। না দাদাবাবু, লুকোবো না। গুরুর নাম নেওয়া বারণ।
তবে সাক্ষাৎ ভগবান দর্শন পাওয়া এক গুণী নামাই তার চরণে ঠাঁই দিয়ে কিছু বিদ্যে ভিক্ষে দিয়েছেন। তাই খুদকুড়ো নিয়েই আমার যা কারবার। এখনো শিক্ষা কিছু বাকি আমার। চমকে ওঠে সুশান্ত। তবে তার ধারণাই কি ঠিক? আনন্দে মন ভরে ওঠে তার। কালকে মোহিনীকে বলা মোহনের কথা মনে পড়ে তার। দিদি, আমি বাউন্ডুলে নই রে। সময় মতো দেখবি তোর ভাই সমাজের জন্য ঠিক কি কি কাজ করে। চোখটা কি চিকচিক করছে তার। এমন সময় নরেন্দ্রমোহন বলে ওঠেন, বাবা, এখন এই সুখ গল্পের সময় নয়। গ্রামে বিপদ আসতে চলেছে আবার। সেই পিশাচিনী মুক্তি পেয়েছে। তুমি যা বললে সেই হিসাবে এই পেতনি যে সেই জলার পিশাচিনী, তা নিয়ে সন্দেহ নেই কোনো রকম। জেঠু, আমায় একদিনের সময় দিন। সমস্ত সত্যি জেনে এর প্রতিকার করব আমি। সেই পিশাচিনী আমার হাতেই ধ্বংস হবে। কিন্তু পেতনি আবার মুক্তি পেল কেমন করে কে জানে। এই একদিনে যে কি হয় বলা যায় না। দুবার সে নিজের শিকার পায়নি, এবার সে আরো হিংস্র হয়ে উঠবে। পিনপত নীরবতা ছেয়ে গেল সমস্ত জায়গাটা জুড়ে। রাতের বেলা জঙ্গল থেকে দুই মূর্তিমান শয়তান কথা বলতে বলতে গ্রামের দিকে চলল। আরে ভাই, আজকের ঘটনায় কোনো কিচ্ছা হবে না তো? তোর তোর যত বড়দের মতো কথা। ও বেটি অনাথ, আবার আধ পাগলি। তিন কুলে কোনো মনীষী নেই, তো কে জানবে যে ওকে কোন লোকে ভোগ করে গলা টিপে মেরেছে? তা ঠিক বলেছিস বেটা। তবে একদিন বামুনের মাঝিটাকে এক হাত নিতে হবে দেখছি। ওর জন্য ওর ভাই চট মেরে আমার দাঁতটাই ফেলে দিল। হ্যাঁ, তুই দেখিস ওই বামুনের বেটা আমার হাতেই মরবে। কুত্তার মত মরবে সালা। আমার এই দুটো হাতে গলা টিপে মারবো সালা। তোর গোসা এখনো যায়নি না। দাঁড়া না বেটা, সুযোগ বুঝে কোপটা মারবো। কিন্তু তার আগে এই ওটা কে রে? কে ওটা? মেয়ে মানুষের মতো লাগলো না? এত রাতে কি করছে এখানে? বেটি, কে রে তুই? কে? অসম্ভব গতিতে গাছের আড়ালে সরে গেল স্ত্রী লোকটি। এসব কি হচ্ছে? দুই ভাই ভয়েতে ঘামতে শুরু করেছে। কোমর থেকে ছোড়াটা বার করে হাতে নেয় শুম্ভ। এই, তুই আলোটা আনিস নি আজকে? কোনো উত্তর আসে না বিপরীত দিক থেকে। লতার মধ্যে কোনো ভারী জিনিস ঝোলার আওয়াজ আসে। তবে কি হনুমান নামছে? কিন্তু রাতের বেলা ওরা তো সচরাচর মাটিতে নামে না। পাশে তাকিয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে যায় শুম্ভর। এ কি দেখছে সে? কি করে সম্ভব এটা? গলায় লতা দিয়ে ঝুলছে নিশুম্ভ, তার নিজের একমাত্র ভাই। কিন্তু এ কি? নিশুম্ভর কোমরের নিচ থেকে বাকি শরীরটা কোথায়? কেউ যেন পশুর মতো হিংস্রতায় ছিঁড়ে নিয়ে গেছে সবটুকু। হাত পা অসাড় হয়ে আসে শুম্ভর। ধীরে ধীরে সামনের দিকে তাকাতেই দেখতে পায় সেই পেতনি ঠিক তার 5 হাত দূরেই দাঁড়িয়ে আছে। মুখটা বড্ড চেনা ঠেকে তার। বৃষ্টির আওয়াজ ছাপিয়ে শুম্ভর চিৎকার গ্রামের কারোর কানেই পৌঁছায় না। ঘর্মাক্ত হয়ে উঠেছে মোহন। বারংবার তার ধ্যান ভেঙে যাচ্ছে। এ তো ভালো লক্ষণ নয়। সমস্ত দুশ্চিন্তা সরিয়ে রেখে আবার মনোসংযোগ করে মোহন। দূর থেকে যেন ভেসে আসে তার গুরুদেবের গলা। বৃথা দুশ্চিন্তা করছিস। যাদের আয়ু শেষ তারাই যাচ্ছে, তাদেরই শেষ করছে তাদের কর্ম। ধ্যান ভাঙে আবার। কিন্তু এবার মনে মনে ভাবে মোহন, এর অর্থ কি? এই হত্যালীলা কি আবার শুরু হবে? কিন্তু আয়ু শেষ, এই কথার অর্থ কি? মাথায় ভালো মতো কিছু ঢোকে না তার। পরদিন শুম্ভ ও নিশুম্ভর অর্ধেক ছিঁড়ে খাওয়া শরীর দুটো জলার সামনে ভেসে থাকতে দেখে মধুকাটুরে ভয়ে চিৎকার করে,
সারা গ্রাম জড়ো করে ফেলে সে। আর লুকানোর উপায় নেই এই উপদ্রবে। সব দেখে শুনে যা হওয়ার তাই হয়। কুসুমকে কোলে জাপটে ধরে মোহিনী বলে ওঠে, আজকেই আমরা ফিরে যাব। তোমরাও কটা দিন বাইরে থেকে ঘুরে এসো। এই বিপদের মধ্যে থাকতে হবে না গ্রামে। আমরা কলকাতায় যাব আবার। বোঝানোর চেষ্টা করে সুশান্ত। আহা মোহিনী, শোনো, বোঝার চেষ্টা করো লক্ষ্মীটি। আমরা না হয় বাড়ি ফিরে গেলাম, কিন্তু বাবা, মা আর মোহন, ওরা কদিন বাইরে বাইরে ঘুরে বেড়াবে বলো তো? আর তাছাড়া গ্রামে ফিরে এসেও যে কোনো বিপদ থাকবে না তা কি কোনো ঠিক আছে? আর আমাদের গ্রামও তো এই গ্রামের ঠিক পাশেই, সেখানেও যে বিপদ যাবে না তারও কি কোনো ঠিক আছে? আমরা না হয় কলকাতায় গিয়ে থাকলাম, কিন্তু আমার বাড়ির লোক, তোমার বাড়ির লোক, এরা যদি বিপদে পড়ে, বিপদের দিনে বাড়ির ঘরের মানুষের পাশে থাকবো না? ফুপিয়ে ওঠে চিরকালের ভীতু মোহিনী। আমি ওসব জানি না। মোট কথা, এখন কেউ এই গায়ের মধ্যে থাকবে না। তোমরা কেন বোঝো না? আমার ভয় হয়। পালিয়ে কোনোদিনও বিপদ এড়ানো যায় না দিদি, এড়ানো যায় না। এর প্রতিকার ঠিক হবে। খবরদার ভাই, সব কিছু গায়ের জোরে মেটানো যায় না। এরা লাঠিয়াল বা মোড়লদের চালান নয়। এর শক্তিকে অবজ্ঞা করিস নি। আমার মাথাতে বেরোইল। আবারও ফুপিয়ে ওঠে মোহিনী। এবার কথা বলে সুশান্ত। মোহিনী, তুমি মিছে ভয় পাচ্ছ। শোনো, তোমার ভাই আর 5টা সাধারণ ছেলের মতো নয়। ওর ক্ষমতা আমি প্রত্যক্ষ করেছি। এর প্রমাণ সবাই ঠিক সময় পাবে। তুমি ওকে বাধা দিও না। ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে মোহিনী। কিছু না বুঝতে পেরে কুসুমকে নিয়ে ধীরে ধীরে ঘরে ঢুকে যায় সে। যা হবে আজকে মাঝ রাতে। তার আগে যেন সমস্ত গ্রামবাসী কাটা বটতলায় জড়ো হয়। এই কথাটি নরেন্দ্র ও সুশান্তকে দিয়ে সমস্ত গ্রামবাসীকে জানিয়ে দিয়েছে মোহন। যদিও মনে মনে তার অন্য চিন্তা, গুরু কি বলতে চাইলেন তাকে। কালো মেঘ পাতা খুঁজতে গিয়ে একটু বেশি জঙ্গলে ঢুকে পড়েছে সে। সকাল থেকে মেঘের আড়ালে সূর্য মুখ লুকিয়েছে। তার মধ্যে এই জায়গাটায় দিনে মানেই কেমন সন্ধ্যা সন্ধ্যা ভাব আসে। হঠাৎ মোহনের মনে হয় কেউ তার ঠিক পিছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলল। সারাটা শরীর জমে বরফ হয়ে যায় তার। সে বুঝতে পারে পিছনে এসে যে দাঁড়িয়েছে, আর যাই হোক, সে অন্তত মানুষ বা পশু নয়। হালকা একটা নিঃশ্বাসের গরম হলকা আবার তার কানের কাছে এসে পড়ে। মন শক্ত করে হাতের মাদুলিটা নিয়ে গায়ের সমস্ত আড়ষ্টতা কাটিয়ে চেপে ধরে পিছনে থাকা আগন্তুকের ঠিক কপালে। ভয়ানক এক চিৎকারে আকাশ বাতাস কাঁপিয়ে হাওয়ায় মিলিয়ে যাওয়ার আগে বড্ড চেনা চেনা লাগে সেই পিশাচিনীর মুখ। কিছু একটা মনে পড়তেই চমকে ওঠে মোহন। গায়ের মধ্যে ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে। মোহনের মনে হয় কোনো এক ছাই চাপা পড়া লুকোনো সত্যি কি বেরিয়ে আসবে এবার। কুসুম খেলতে খেলতে দেখে দোরগোড়ায় কেউ যেন দাঁড়িয়ে আছে, তার দিকেই এক দৃষ্টি তাকিয়ে। সন্ধ্যা নেমে আসায় দূর থেকে ঠিক ঠাহর করতে পারছে না, তবে চোখটা দেখে মনে হচ্ছে কিছু যেন বলতে চাইছে। দৃষ্টিতে একটা করুণ ভাব খেলছে। বাচ্চা মেয়েটার মনে প্রশ্ন জাগলো, অন্ধকারে মুখটা তেমন ভালো করে দেখা যাচ্ছে না, কিন্তু চোখগুলো এমন স্পষ্ট কেন? আর রংটাও কেমন সবজেটে না? একটু ভয় পেল কুসুম। মা, দরজায় একটা কাকি দাঁড়িয়ে আছে, দেখো না। ও মা, ও কাকি, ও কাকি, যেও না। আমার মা সন্ধ্যা আরতি দিতে গেছে, এক্ষুনি প্রদীপ নিয়ে চলে আসবে। আস্তে আস্তে বিদায় জানানোর মতো হাত নাড়িয়ে চলে যায় সেই মহিলা।
মুখে এক চিলতে নরম হাসি খেলে গেল কি একটু বাদেই বেরিয়ে আসে মোহিনী। হাতে সন্ধ্যা প্রদীপ তার। তুলসী তলায় প্রদীপ দেখিয়ে নমস্কার করে আঁচল টেনে কুসুমকে জিজ্ঞাসা করে, কি হয়েছে মা? অমন ধারা ডাকছিলি কেন রে? দেখো না মা, একটা কাকি এসেছিল, আমায় দেখে একটু হাসলো, তারপরেই চলে গেল। ও মা, সই এসেছিল নাকি? ও সই, সই গেলি নাকি গা? কি রে ওই? অস্ফুট একটা আওয়াজ বেরিয়ে আসে মোহিনীর। ভয়ে থরথর করে কাঁপতে থাকে সে। সে যা দেখছে সেটা যদি ঠিক হয় তবে এবার কি হবে? দরজার সামনে মাটি জুড়ে জল আর শ্যাওলা পড়ে রয়েছে। বর্ষার শ্যাওলা নয়, গন্ধ ওঠা পচা পাঁকের শ্যাওলা। এই শ্যাওলা তার চেনা, গ্রামের সকলের চেনা, ডোবার পিশাচি। মুখ চেপে ধরে সে। একই সর্বনাশ হলো। এক ছুটে কুসুমকে কোলে করে ঘরে ঢুকে আগুন দেয় সে। তাকে দৌড়ে আসতে দেখে ভুবন ও কাবেরী ছুটে আসেন। একটু আগের কথা শুনে তাদেরও গলা শুকিয়ে যায়। একই ভয়ঙ্কর কথা। সমস্ত জিনিস সংগ্রহ করে ফিরে আসতে আসতে গন্ধটা পায় মোহন, সেই কটু গন্ধ। আজকে দুপুরে এই গন্ধ সে পেয়েছে এবং অল্পের জন্যই বেঁচেছে সে। কিন্তু গন্ধটা বাড়ির দিকে আস্তে আস্তে তীব্র হচ্ছে কেন? তবে কি? অল্প বিচলিত হয় সে। অনেক কিছু ধ্যান বলে জেনেছে সে আজকে। ঘরের দিকে একটু দ্রুত পা চালায়। সবাইকে নিয়ে এক্ষুনি বটতলায় যেতে হবে। ক্রিয়া সে শুরু করবে আর 1 ঘন্টা বাদেই। ঘরের মধ্যে ঢুকতেই দেখল নরেন জেঠু আর দাদাবাবু এসে গেছেন। ঘরে যে একটা কিছু ঘটেছে সেটা সে নিজের দিদিকে দেখেই বুঝতে পেরেছে। মোহনের বেশভূষা দেখে তার দিদি, বাবা, মা সকলেই বিস্মিত হলো। রক্তাম্বরে সেজেছে আজকে মোহন। গলায় ও হাতে মাদুলি ও রুদ্রাক্ষ, কপালে ছাইয়ের তিলক। সময় নষ্ট না করে নিজের ভাগ্নির কাছে সবটা শুনে চোয়াল শক্ত হয়ে উঠল তার। সে যখন ঘর অবধি চলে এসেছে তখন দেরি করে লাভ নেই আর। সকলকে নিয়ে রওনা দিল সে কাটা বটতলার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেল তারা। সারা গ্রামবাসী এসে জড়ো হয়েছে বটতলার সামনে। বিরাট বড় এক গণ্ডি কেটে স্থান বন্ধন করল মোহন। আজ তাকে সবটাই জানতে হবে। সমস্ত লোকেরা ভয়ে জড়সড় হয়ে এসেছে। এই বর্ষার আবহাওয়াতেও গরম ঘিরে ধরেছে তাদের। মন্ত্রপাঠ শুরু হলো মোহনের। মন্ত্রের তেজের সাথে সাথে যজ্ঞের আগুনের তেজ বাড়তে শুরু করেছে। মন্ত্রের এক পর্যায়ে একটা শোল মাছ আড়াআড়ি কেটে যজ্ঞের আগুনে মাছের রক্ত ও তারপর গোটা মাছটা আহুতি দিল সে। গণ্ডির বাইরে ভয়ঙ্কর ঝড় উঠল, কিন্তু কোনো এক অদৃশ্য শক্তির দুর্ভেদ্য প্রাচীরে আঘাত পেয়ে সেই ঝড়ের কণা মাত্র ভেতরের জায়গাতে ঢুকতে পারছে না। যজ্ঞের ধোঁয়া ধীরে ধীরে বেড়ে ওঠে, একটি আকার নিতে শুরু করলো। একটি স্ত্রীলোকের মূর্তি ভেসে উঠল ধোঁয়ার আদলে। কেউ একজন চেঁচিয়ে বলল, আরে এ তো সার আলীর মেয়ে সুমতি। কিন্তু ও তো মারা গেছে। এ সার আলী তো সে কোন 70 যুগ আগেই মারা গেছে। আর ও মারা যাওয়ার পর ও তো দেহ উধাও হয়ে গেছিল কোথায়। বাপরে, এ কি সর্বনেশে কাণ্ড গো! সুমতিকে এইভাবে কে মারলে? কিভাবে ও মরল? বাপরে, বড্ড ভালো মেয়ে ছিল। বলো সুমতি, আজ তুমি বলো, তোমার প্রতিহিংসার কথা বলো। আজ তুমি বলবে, আমরা সবাই শুনবো। বাইরে শন শন করে হাওয়া বইবার আওয়াজ আসছে, কিন্তু ভিতরে নিঃশ্বাস পড়লেও আওয়াজ আসে
এমন নিস্তব্ধতা। ধোয়ার কুণ্ডলিতে তৈরি হয় সুমতি ওরফে পিশাচি। ঘর ঘরে শব্দে কিছু বলা শুরু করলো। তোরা আমার মাকে মারলি, এক ঘরে করলি, জলের মতো জিনিসেও আমাদের হক ছিনিয়ে নিলি। আমরা তাতেও কিছু বলিনি। আমরা গরিব ছিলাম, এক ঘরে ছিলাম। তবে ভালোবাসাটাও কি এত বড় পাপ ছিল যে আমাদের মেরে ফেললি তোরা? কেন? কোন পাপ ছিল তাতে? চমকে উঠল সকলে। বেশিরভাগই জানতো যে চারালি আত্মহত্যা করেছিল, তাকে তো কেউ মারেনি। আর রইল বাকি সুমতির কথা, সে তো নিরুদ্দেশ হয়ে গেছিল সেদিনই। তবে কাকে মেরে ফেলার কথা বলছে সে? আবার কথা বলতে শুরু করলো সে। খুব অবাক হচ্ছিস না রে? তা তো হবি, যেখানে জানিস আমার মা গলায় দড়ি দিছে, আমি পালিয়ে বেঁচেছি, সেখানে খুন হয়েছে শুনলে মুখ তো খোলা থাকবে। শোন তবে। ও মা, মা কি হয়েছে তোর? মা বল না মা, কি হয়েছে? ও মা, তোকে ওরা অমন ভাবে ঘরের সামনে ছুঁড়ে ফেলে গেল কেন? কি করেছিস তুই মা? এ কি, তোর সারা মাথার চুল কই গা? এ কি রূপ হয়েছে তোর মা? হাউ হাউ করে কাঁদছে সুমতি। চারালির সারা মাথায় ঘোল ঢালা হয়েছে, মাথায় একটি চুলও অবশিষ্ট নেই। সারা গায়ে এক আঘাতের চিহ্ন স্পষ্ট, গালে অনেকগুলি আঙুলের ছাপ রয়েছে। চোখ মুখ বিধ্বস্ত, যেন কোনো ঝড় হয়েছে তার ওপর দিয়ে। চোখের কোনা বেয়ে 2 ফোঁটা জল গড়ালো চারালির। মারে, ভগবানের কোন রণে ভঙ্গ দিয়েছিলেন নিজেও জানি না রে মা। তেষ্টায় বুক ফেটে যাচ্ছিল, পুকুর থেকে সামান্য 2 আজলা জল তুলি খেলেম, তার পরিণতি হয়েছে আমার। সারা গ্রাম জুতো পেটা করিছে, চড় থাপ্পড় কিছু বাকি রাখেনি রে, কিচ্ছু বাকি রাখেনি গো। সারা মাথার চুল কামিয়ে ঘোল ঢেলে গাধার পিঠে উল্টে চাপিয়ে গ্রাম ঘুরিয়ে বাড়িতে এনে ফেলেছে। যদি চন্ডালকে মানুষ না বানালি মা, যদি জল খাওয়ার হকটুকুও না দিলি, তবে জন্ম দিলি কেনে মা? খেলে বনবে মারে। কি ক্ষতি করেছিলাম আমরা? আমরা তোর কি ক্ষতি করেছিলাম? কোন ভক্তি তোকে দিইনি রে? কোন ভক্তি দিইনি বল মা, বল। অঝরে কাঁদতে লাগলো চারালি। সবটুকু শুনে দুঃখে রাগে ঘৃণায় ক্ষোভে ফেটে পড়ল সুমতি। মাটির 2 হাত আছড়ে বনবেবীর সব মানত চুরি ভেঙে দিল সে। এ কি করলি হতভাগী? কি করলি তুই? মানত চুরি ভেঙে ফেললি হতভাগী রে। এ যে অনর্থ হলো, কাউকে ছাড়বে নি কাঁচা খাকি। ও যেমন বাঁচায় তেমন অভিশাপে পুড়িয়ে মারে। হায় ঈশ্বর, কেন করছো এসব? কেন কেন? মানি নে আমি এমন দেবীকে। জল খাওয়ার হকটুকু দেয়নি, অথচ মানুষ করেছে, জন্ম দিয়েছে। কেন শিয়াল কুকুর করে পাঠাতে পারতি? অন্তত বন জঙ্গলে শিকার করি আর ডোবার জল খেয়ে বাঁচতাম। কেন করলি মানুষ আমাদের? কি দোষ করেছিলাম আমরা? এমন কথা বলে না মা, এমন কথা বলে না। যা, সময় আছে, এক্ষুনি যা, দেউলে গিয়ে মাথা কোট। মাথার 1 বিন্দু রক্ততেই ক্ষান্ত হবে ওই হতভাগী। গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে যায় সুমতি। চারালি বুঝতে পারে যে বড় একটা ঝড় আসার গন্ধ পাচ্ছে সে। এই ঝড় তার দুজনের সংসারকে ছারখার করে দেবে। ভাঙা কাঁচের চুড়িগুলো দেখতে থাকে সে। অজানা আশঙ্কায় বুকটা ছ্যাঁত করে ওঠে তার। চুড়ি ভাঙল,
কিন্তু তাতে এক বিন্দুও রক্ত নেই কোনো। শির দ্বারা বেয়ে এক শীতল স্রোত নামে। তবে কি আয়ুর শেষে রক্ত শুকিয়েছে তার মেয়ের? মা, ওকে রক্ষে করো মা। ও না জেনে ভুল করে ফেলেছে। আমার পাপের শাস্তি ওর আয়ুতে দিও না মা, ওর আয়ুতে দিও না। সারাদিনের ধকলে অপমান ও দুশ্চিন্তায় ছটফট করতে করতে সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়েছিল চারালি। পাশে বসে দুটো চাল আর শাক ফোটাচ্ছিল সুমতি। কপালে লাল রঙা সিঁদুর আর কাঁচের চুড়ি। না, জীবনের ভয়ে সে এসব পড়েনি। ছোট থেকেই বনবিবিকে বড্ড ভালোবাসে সে। দেবীর উপর বেশিক্ষণ অভিমান করে থাকতে পারেনি সে। দুপুরের কথাগুলো ভেবে চোখ ফেটে জল আসছিল তার। তবে সে মারণাস্ত্র প্রয়োগ করবে চণ্ডালদের ক্ষমতা সম্পর্কে ওদের ধারণা নেই। 7-5 ভাবতে ভাবতে হঠাৎ পাতার খুচখুচ শব্দ এলো সুমতির কানে। এত রাতে তো কেউ এধারে আসে না। তবে কি চাকাল ঢুকলো? ঘরে দুটো হাঁস আছে, ওগুলো নিলে তো সর্বনাশ হয়ে যাবে। আঁচলটা কোমরে গুজে হাঁসুয়া হাতে বেরিয়ে এলো সে। অনতি দূরে এক পুরুষ মূর্তি দাঁড়িয়ে আছে। একে খুব ভালো করেই চেনে সে। একটু লজ্জা পেয়ে হাঁসুয়াটা ফেলে দিল। মনটা নিমেষে খুশিতে ভরে উঠল তার। তবে নিমেষে তা মিলিয়ে গিয়ে ফিরে এলো রাগ, মেকি সভ্য সমাজের প্রতি রাগ। কেন এসো তুমি? কি দরকার? সুমতি, দুটো কথা কইতে আর এই জিনিসটা দিতে এলাম। সুমতি দেখে পাশেই একটা বড় বস্তা। এতে যে খাবার জিনিস আছে তা বিলক্ষণ জানে সে। সে এবারে বলে ওঠে, চাই না তোমাদের ভিক্ষে, আমাদের এই চাল আর শাক সিদ্ধই যথেষ্ট। সুমতি, মিছে রাগ করছো আমার ওপরে তুমি। আমি আজকে সামনে থাকলে এসব হতে দিতুম না। ছাই করতে তুমি, ছাই পারতে? অত লোকেদের আটকাতে পারতে? গায়ের জোরে খুলো তো। সুমতি, তুমি ভুলে যেও না গ্রামে আমার পথটা ঠিক কি। নেহাত আজকে আমি জমিদার বাবুর সাথে বাইরে ছিলাম, নরেন্দ্র আমার সাথেই ছিল। নয়তো গ্রামের মোড়ল আর আমি একসাথে বলে জমিদার বাবু ছাড়া আর কারো ক্ষমতা ছিল না তোমাদেরকে ছুঁয়ে দেখার। আমি জমিদার বাবুকে সব বলেছি। কাল অবশ্যই বিচার হবে এর। আজকেই তিনি এর বিচার করতেন, কিন্তু লোকেদের আজকে রোষটা বড্ড বেশি। তবে আমি জানতে পেরেছি এর পিছনে ঠিক কারা কারা আছে। আচ্ছা থাক, আর রাগ করতে হবে না। কিন্তু তুমি বলো তো, আজকে এই রাতের বেলা কেন এসো? হয়তো ভালোবাসি, তাই সব শুনে আর বসে থাকতে পারিনি, চলে এসেছি। কি যে কও না তুমি, ধ্যাৎ। ঈষৎ লজ্জা পায় সুমতি। তারপর হঠাৎ ভয় পায় সে। এগিয়ে এসে রাখালের হাত দুটো ধরে বলে, পারবে গো এই সমাজের সামনে আমায় বিয়ে করতে? পারবে? বলো না গো, পারবে তুমি? সুমতি, আমি কলকাতাতে পড়াশোনা করা ছেলে। অনেক আইন বেরিয়েছে, কেউ কিচ্ছু করতে পারবে না। তুমি দেখো, আর কটা মাস পরে তোমার মা আর তোমাকে দুজনকেই আমি যে কলকাতার বাড়িটা কিনেছি সেখানে নিয়ে যাব। সবার সামনে বিয়ে করব তোমায়। দেখি কে আটকায় আমাকে। হঠাৎ সুমতির মাথায় একটা জিনিস বিদ্যুতের মতো খেলে যায়। এই জিনিসটা দুপুর থেকেই কুড়ে কুড়ে খাচ্ছিল তাকে। রাখালকে জিজ্ঞেস করে সে, আচ্ছা শোনো, আজকের এই ঘটনার পিছনে কারা ছিল তুমি বললে জানো, তা তুমি আমায় কইতে পারো গো ওরা কারা? ঘোষাল বাড়ি, দত্ত বাড়ি, ভরচাষ বাড়ি, মুখুজ্জে বাড়ি, এমনকি সাহা বাড়ি, এরা সবাই তোমাদের সহ্য করতে পারে না। ওদের মতে তোমরা নাকি গ্রামটাকে অশুদ্ধ করো, কালো তন্ত্র এনে গ্রাম শোষণ বানাও। ওরা আগে থেকে সুযোগ খুঁজছিল তোমাদেরকে হেনস্থা করার। তবে এসবের আগে আরেকটা লোক আছে, ওই নোংরা কীট নরেন্দ্রের জায়গা নিতে চাইছে। কার কথা বলছো তুমি? তুমি ওকে চেনো, গ্রামের দক্ষিণ দিকে
না না। মাথায় আসা লাঠির বাড়িতে ছিটকে পড়ে রাখাল, ওরফে রাখাল দাস, জমিদার বাড়ির নতুন নায়েব। সুমতির চিৎকার শুনে তড়িঘড়ি ঘরের বাইরে এসে দেখে নায়েব মশাই মাটিতে শুয়ে মাথা ধরে যন্ত্রণায় কোকাচ্ছে। তাকে ধরে নাড়াচ্ছে সুমতি। লাঠি হাতে দাঁড়িয়ে আছে দুই যমদূত, শুম্ভ আর নিশুম্ভ। কর্কশ গলায় বলে ওঠে বিশম্বর, আরে শালি, বেটির জঙ্গলি মেয়ে ছেলে। হ্যাঁ, আমি বিশ্বম্ভরই সবাইকে বলেছিলাম তোর মা জল খেয়ে ওই জল অশুচি করেছে, গ্রামে মড়ক লাগবে। বেশ করেছি, গ্রামকে শ্মশান বানানোর ধান্ধায় রয়েছো আর আমি কিছু বলবো না। হ্যাঁ, মজার মুল্লুক। আর ওই আর এক আছে নরেন, উদারতা দেখাবে। হ্যাঁ, সব সমান, সব শালা সমান। তোমরা ন্যাকামির জায়গা পাও না, তাই না? এত সুখ যখন নিজের ঘরে গিয়ে রাখ না। যা করেছি বেশ করেছি। এই শুম্ভ, আর এক ঘাল লাঠির বাড়ি মার এ শালা রাখালের মাথায়। এই মা মেয়ে তন্তর মন্তর করে ছেলেটারে মেরে বশ করেছে। ওকে গ্রামে রাখলে গ্রাম অশুচি হবেই। কেন করলে এরকম তোমরা? কি ক্ষতি করেছিলাম আমরা তোমাদের? কি ক্ষতি করেছিলাম? রাখালের কি দোষ ছিল বলো? ও তো কোনো দোষ করেনি, তবে কেন মারলে তোমরা ওকে? শালি নষ্টা মেয়ে ছেলে। শালি তন্ত্র মন্ত্র করে গ্রামের ছেলেদের ধরে এনে রাতের বেলায় নষ্টামি করো, আবার সতী সাজা হচ্ছে। কিছু বুঝি না। না, প্রেম, খুব প্রেম, তাই না? উঁচু জাতের ছেলের সাথে বিয়ের খুব শখ হয়েছে। দাঁড়া দাঁড়া শালি, করাচ্ছি, বিয়ে করাচ্ছি তোর, দাঁড়া। বিশম্বরের পায়ে লুটিয়ে পড়ে চারালি। আমার মেয়ের ক্ষমা কেন্না করেন বাবু, ক্ষমা কেন্না করেন। ওর ভুল হয়ে গেছে, ও আর কোনোদিন হবে না, ওর কোনোদিন হবে না এই ভুল। ওদের দুজনে ক্ষমা করে দিন বাবু, ক্ষমা করে দিন। চারালির মুখে এক লাথি মেরে বিশম্বর বলে ওঠে, ঠিক বলছিস, হবে না তো, আর হবে না। হ্যাঁ, হবে কি করে? বাঁচতে দিলে তো হবে রে। শেষবারের মতো আর একটি লাঠির বাড়ি উঠে রাখালের মাথাটিকে চৌচির করে দেয়। রক্তের ধারা মাটি ভিজিয়ে দেয়। রাখালের শরীর চিরজীবনের মতো শান্ত হয়ে যায়। ছুরির ফলা চকচক করে ওঠে বিশম্বরের উদ্ধত হাতে। কেউ কিছু বলার আগেই ক্রন্দনরতা সুমতির পেটে কোপের পর কোপ নেমে আসে। আর্তনাদ করতে করতে একসময় সেও স্থির হয়ে ভালোবাসার মানুষের পাশে লুটিয়ে পড়ে। কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যায় চারালি। আরে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? ওই খাবারের বস্তা খালি কর, যা। আর ওতে ওই কুকুরটাকে হাত পা বেঁধে ভর। তারপরে বস্তার ভেতরে পাথর ভরে বস্তা সমেত পুকুরে ফেলে আয়। আর মাটাকে ছেড়ে দে, এভাবেই মরুক, শালা কুকুরের চাঁদ। সবই তো বুঝলাম, কিন্তু কর্তা, নায়েব মশাইয়ের লাশটা কি হবে? এটা তো বড় ঘটনা হয়ে যাবে। ওসব তোকে ভাবতে হবে না, ওটা তুই আমার উপরে ছাড়। যা 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 বললাম তাই কর, বেশি কথা বাড়াস না। রাতের আধারে সুমতির লাশ বস্তাবন্দি হয়ে বড় পুকুরের মাঝে ডুবে রইল। সকালে রাখালের লাশ নিয়ে এসে বিশম্বরের নাটক শুরু হয়। কর্তা বাবা, কর্তা বাবা, কর্তা বাবা, কি সর্বনাশ হয়েছে দেখুন, একবার দেখুন। বিশম্বরের চিৎকারে জমিদার সহ অন্দরমহলের প্রত্যেকে ছুটে আসে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। কি কি হয়েছে বিষে? চিৎকার করছিস কেন? এ কি রাখাল, কি হয়েছে বাবা তোমার? কথা কইছো না যে, কথা কইছো না কেন? ফুপিয়ে ফুপিয়ে
নাটক করে বিশম্বর বলে ওঠে, কর্তা বাবা, রাখাল বাবু কাল জঙ্গলের পথে আসছিলেন, সাথে মনে হয় দামি কিছু ছিল, ঠিক জানি না আমি। ওই ওই জঙ্গলের পথে এমনি তো ডাকাতের উৎপাত, আপনি তো জানেন। আমি শুম্ভ আর নিশুম্ভ আর কিছু জন ওই পথে যাচ্ছিলাম। যেতে 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 রাখাল বাবুর চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি ডাকাত দল পালিয়েছে। পাশে একটা খালি পুটুলি ছিল, গিয়ে দেখি সব শেষ। বাবুর মাথায় মেরে বাবুকে মেরে ফেললো। কর্তা বাবা, রাখালকে মেরে তার ট্যাকের সমস্ত পয়সা হাতিয়ে খালি পুটুলিটা সাথে রেখেছিল নরাধম। সেই পুটুলিটা জমিদার বাবুকে দেখালো সে। হাই হাই করে কেঁদে উঠল সকলে। জমিদার বাবু চোখ মুছতে লাগলেন। জমিদার গিন্নি রাখালকে ধরে মাথা খুঁড়তে লাগলেন। বুদ্ধিমান চটপটে ছেলেটিকে জমিদার মশাই নিজের ছেলের মতোই ভালোবাসতেন। জমিদার গিন্নির নিজের ছেলে ছিল না, কিন্তু রাখালকে তিনি নিজের ছেলে ব্যতীত অন্য চোখে দেখতেন না। নিজ হাতে মাঝে মধ্যে খাইয়ে দিয়ে সন্তান সুখ পেতেন। এমনকি অন্দরমহলের প্রত্যেক লোকও রাখালকে খুবই পছন্দ করত। এই খবর সেদিনই অসুস্থ করে জমিদার মশাইকে। কিন্তু সেদিন দুপুরে প্রচণ্ড জ্বর নিয়ে মাথা তোলে চারালি। সমস্ত কথা মনে পড়ে তার। কাঁপতে কাঁপতে বনবেবীর দেউলে গিয়ে মোটা করে সিঁদুর পরে সে। পুজো করে নিজের হাতে। সেদিন রাতেই মন্ত্র পড়ে দড়ি তৈরি করে। মাঝরাতে কাটা বটতলায় দড়ি নিয়ে দাঁড়ায় সে। আজ মেয়ে মরার এক রাত বাদে আমি চারালি। বোন বিবিমা, তোমার নামে সারা গ্রামকে আমি শাপ দিচ্ছি। যারা যারা আমার মেয়ের এবং আমায় খুন করলো তাদের শাস্তি আমার মেয়ে নিজেই দেবে। পিশাচিনী হয়ে আসবে সে জলের অতল থেকে, সবার পা ধরে টেনে নিয়ে যাবে জলের অন্ধকারে। তাদের কষ্ট দিয়ে মারবে, কাউকে ছাড়বে না, কাউকে না। এই বলে নিজের মানতের চুড়িটা গাছের ওপর এক আঘাতে ভেঙে ফেলে সে। কাটা বটতলায় ভারী কিছু দড়িতে ঝুলে পড়ার আওয়াজ আসে। সে রাতে অনেকেই এক রক্ত জল করা হাসির শব্দ শুনেছিল। এর ঠিক 8 দিন বাদে জমিদার বাবু বুকের ব্যথায় পরলোকগত হন। জমিদার গিন্নি সেই শোকে বেশি দিন আর বাঁচেননি। এরপরে মোড়ল প্রধানের দায়িত্ব কৌশল করে বিশম্বর। মেরেছি, আমি সবাইকে মেরেছি। যেই যেই বাড়ির বউরা আমার মাকে মেরেছিল তাদের বাচ্চা নয় মরেছিল, বাচ্চা হয়নি। সব কটাকে মেরেছি আমি, সব কটাকে। গণ্ডিতে উপস্থিত সকলের চোখেই জল আসে, খালি একজন বাদে। হঠাৎ এক চিৎকারে সবাই পিছনে ফিরল। চুপ, একদম চুপ, সবাই চুপ। এই বামুনের পো, ওই কুকুরটাকে মার, মার বলছি। সবাই তোমরা ওর কথা শুনছো? হ্যাঁ, সাহস তো কম নয় তোমাদের। আমি বিশ্বম্ভর, এই গ্রামের মোড়ল। এই বামুনের পো, দেখছিস কি? যা বলছি তাই কর, মার ওকে। বিশম্বরের সারা চোখে ভয় স্পষ্ট। তার ঠোঁট কাঁপছে, চোখ লাল হয়ে এসেছে। সাদা রঙের কিছু একটা যজ্ঞের আগুনে ছুঁড়ে মারে মোহন। ধোয়ার মূর্তি হা হা করে হাসতে শুরু করে। সমস্ত গণ্ডিটাই যেন আছে, শুধু বিশম্বরের জায়গাটুকু কেমন ফাঁকা হয়ে গেছে।
প্রবল গতিতে এক ভয়ানক মূর্তি এগিয়ে আসছে বিশম্বরের দিকেই। শেষ মুহূর্তের আগেই সে শুনতে পেল মোহনের গলা। প্রেত ধূর্ত হলেও মিথ্যা কথা বলে না মোড়ল মশাই। শিহরিত হয়ে সকলে দেখল বিশম্বরের দেহটা শূন্যে উঠে ধীরে ধীরে উল্টো দিকে বেঁকে যেতে লাগলো। পাঁজরের হাড় ভেঙে বেরিয়ে এলো দেহের বাইরে। হাত পা কেউ যেন প্রবল আক্রোশে মুচড়ে ভেঙে ছিঁড়ে নিল। সারা মুখে ক্রমাগত আঁচড়ের দাগ পড়ে গেল। একটা চোখ বেরিয়ে এলো। কিছুক্ষণের আর্তনাদের ছটপটানির পর দেহ শান্ত হয়ে মাটির উপর পড়ে রইল। যজ্ঞকুণ্ডতে আবার ধোঁয়া উঠল। কেউ যেন বলল, সকালে লুচি আর গরম আলুর দম পরিবেশন করে দিচ্ছে মোহিনী। ভাই, বাবা, তার নিজের স্বামী প্রত্যেকেই বসেছে। খালি মা রান্নাঘরে ব্যস্ত হয়ে আছে। রাতের বেলাতেই পুকুর থেকে বস্তা উঠিয়ে সুমতির কঙ্কালকে দাহ করেছে মোহন সহ গোটা গ্রামবাসী। জল আর পুনরশুদ্ধি করে সারা গ্রামকে আশ্বাস দিয়েছে মোহন। জল পরিষ্কার করে আবার ব্যবহার করা যাবে। ভয় কেটে গেছে। তা হ্যাঁ রে মোহন, এসব তুই শিখলি কবে? আমাদের তো কিছু জানাসনি। হ্যাঁ, এই গ্রামেই এসব শিখেছিস? তুমি তো জানোই বাবা, ছোট থেকে বনে বাদারে ঘোরা আমি, আর শরীর চর্চায় আমার ঝোঁক ছিল বরাবর। তো সেবার চড়কে সাধুদের খেলার পাশে আমি নিজের খেলা দেখালাম। অনেক পয়সা উঠেছিল, কিন্তু তার থেকে মূল্যবান একটা জিনিস পেয়েছিলাম আমি, আমার গুরুদেবের দৃষ্টি। সেদিনই তার চোখে পড়ি, কিন্তু আমার মধ্যে কিছু পেয়েছিলেন তিনি। আমায় বিদ্যাদান করবেন বলে স্থির করলেন। আমায় তার পরের শুক্লপক্ষে দীক্ষা দিলেন। তারপর থেকে তার শিক্ষা লাভ করতে শুরু করলাম আমি। তিনি আমায় শিখিয়েছিলেন যে প্রেতকে দেখলে তাকে ধ্বংসে উদ্যত হও না, তার সম্পূর্ণ অতীত জানো, বোঝো। এই ঘটনাতেও তিনি আমায় পথ দেখিয়েছেন। ও, তবে তুই এখন তান্ত্রিক হয়েছিস? তান্ত্রিক নই বাবা, গুণীন হব আমি। এখনো শিক্ষা হয়নি আমার পুরোপুরি। সম্পূর্ণ শিক্ষা হবে এর পরের বৎসরে। সবই তো ঠিক আছে, কিন্তু মোহন, সুমতির প্রেত জলের গণ্ডি ভেঙে বেরোলো কি করে? এর পিছনে আমাদের কুসুম মায়ের হাত আছে। কি বলছো ভাই? হ্যাঁ দাদাবাবু, তোমারই মেয়ের কীর্তি। যেদিন দিদি আমাদের বাড়ি এসেছিল, খুব সম্ভবত তখন তেঁতুল খেয়ে বিচিগুলিও থুথু করে ফেলেছিল। হয়তো বৌডোবার সামনে গিয়েও একই কাজ করেছিল। আর কোনোভাবে গণ্ডির প্রান্তে সেই লালা মিশ্রিত বিচি পড়েছিল, যার কারণে গণ্ডির প্রভাব কেটে যায়। দিদি তোর মেয়েকে সুমতি ধন্যবাদ দিতে এসেছিল, কিন্তু প্রেত মূর্তি সরাসরি কথা বলতে পারে না, তাই চোখে দেখা দেখে সে চলে গেছিল। প্রত্যেকে এবার আসল কারণ বুঝল। মোহিনী হাসতে হাসতে আবার ভাইয়ের পিছনে লাগলো। না, ভাইয়ের বিয়ে দিতেই হবে। কি সাংঘাতিক ছেলে ভাবা যায়! তন্ত্র মন্ত্র শিখে এসেছে, বিচ্ছু কথাকার। না না বাবা, তুমি বিয়ের ব্যবস্থা করো, নয়তো হে ছেলে 10-এর সেবা করতে ঝোলা নিয়ে গ্রামকে গ্রাম ঘুরে বেড়াবে। আহ, কি হচ্ছে দিদি সবার সামনে? তুই শুধরবি না বল? তা শালাবাবু, আমার একটা অনুরোধ কিন্তু তোমাকে রাখতেই হবে। দাদাবাবু, আপনি বিয়ের কথা দয়া করে বলবেন না। না না, বিয়ে নয়। দেখো, তুমি এরপর গুণীন হয়ে যে ঘরে বসে থাকবে না, সে ব্যাপারে আমি নিশ্চিত। তোমার মতো ক্ষমতা যদিও আমার নেই, তবুও এই ক্ষুদ্র জীবনে শুধু কাঁচ দিয়ে নিজেকে বেঁধে রাখতে চাই না।
শোনো ভাই, তুমি কথা দাও, তুমি যখনই কোনো লোকের বিপদে আপদে সাহায্যের হাত বাড়াবে, তখন সঙ্গী হিসেবে তোমার দাদাবাবুকেও সঙ্গে নেবে। ও মা গো, একজনকে সামলানো যায় না, আরেকজন বোধ হলো আবার। না মোহিনী, এই পুণ্যের কাজে আমি অংশীদার হতে চাই। যদিও তাই বলে শালাবাবুর বিয়ের বিষয়টা কিন্তু আমি ভুলিনি, ওটা নিয়েও এর মধ্যেই কথা বলতে হবে, কি বলো? হ্যাঁ, এ ছেলেটা সত্যি সত্যি বাউন্ডুলে হয়নি রে মা। আজকে সত্যি বলতে দ্বিধা নেই। তো তবে হ্যাঁ, বিয়েটা দিতেই হবে, এটা তুই ঠিকই বলেছিস। মোহন ছদ্ম রাগে মুখ ঘুরিয়ে লুচিতে মন দেয়। সবাই হাসিতে ফেটে পড়ে। কুসুম কিছু না বুঝে তালি দিয়ে দৌড়তে থাকে সারা ঘর জুড়ে। রান্নাঘর থেকে কাবেরীও কি এবার ঠিক করে হাসলেন? কে জানে, বলা যায় না।